আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার থেকে যে প্রথম কবিতা মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং সেটা পড়িয়ে বাংলা মানে বলে দেব। দেখো, কবিতায় যাওয়ার আগে, কবিতার লাইন বাই লাইন বাংলা মানে বলার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে এবং কবিতা সম্পর্কে একটু জেনে নেব। কবি পরিচিতি সম্পর্কে আমরা কি দেখব? দেখো, অ্যাবাউট দ্য পোয়েট কি কি রয়েছে। বর্ন ইন ক্যাম্বারওয়েল, ইংল্যান্ড। কবি রবার্ট ব্রাউনিং ইংল্যান্ডের ক্যাম্বারওয়েলে জন্মগ্রহণ করেছিলেন। কবে? 7th May 1812, 1812 সালের 7ই মে। ডায়েট, মৃত কোথায়? তিনি মারা গিয়েছিলেন ভেনিসে, ইটালির ভেনিসে। কবে? 12ই ডিসেম্বর 1889। ওয়াইফ, কবির স্ত্রীর নাম ছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। ইনি ছিলেন একজন ভিক্টোরিয়ান কবি। ইংরেজি সাহিত্যে বিভিন্ন সেঞ্চুরিগুলো যে ভাগ রয়েছে, সেই সেঞ্চুরি ওয়াইজ বিভিন্ন সেঞ্চুরির এক একটা নাম দেওয়া হয়েছে। ভিক্টোরিয়ান যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের কবি ছিলেন রবার্ট ব্রাউনিং। অপটিমিস্টিক ভিউ অফ লাইফ, জীবন সম্পর্কে তার অপটিমিস্টিক ভিউ ছিল। অপটিমিস্টিক মানে আশাবাদী। মাস্টার অফ ড্রামাটিক মনোলগ, তিনি ছিলেন ড্রামাটিক মনোলগ একটা লিটারারি ডিভাইস, এই ডিভাইসের তিনি মাস্টার। তার বেশিরভাগ লেখার মধ্যেই আমরা এই ন্যারেটিভ টেকনিকটা খুঁজে পাই, ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ কি, এটা আমি তোমাদের একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখো, ফেমাস কোটস, তার বিখ্যাত কিছু লেখার মধ্যে থেকে বিখ্যাত কিছু উক্তি পাওয়া যায়। সেগুলোর মধ্যে একটা হলো গড ইজ ইন হিজ হেভেন, অলস রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা বিখ্যাত উক্তি তার, এটা তার কবিতা পিপ্পা পাসেজ থেকে নেওয়া। এরপরে দেখো ফেমাস ওয়ার্কস, ফেমাস ওয়ার্কস গুলো কি কি? বিখ্যাত তার কিছু কাজ হলো ম্যান অ্যান্ড উইমেন 1855, দ্য রিং অ্যান্ড দ্য বুক 1868 to 69, মাই লাস্ট ডাচেস যেটা আমাদের কবিতা, এটা 1842-এ, অ্যান্ড দ্য লাস্ট রাইড টুগেদার 1855। এগুলো হচ্ছে তার ফেমাস কিছু ওয়ার্ক। এরপরে দেখো, আমরা কবিতাটা সম্পর্কে কিছু জেনে নেব। কবিতাটা সম্পর্কে দেখো, ইন্ট্রোডাকশনে কি রয়েছে? দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং টেলস দ্য স্টোরি অফ দ্য ডিউক অফ ফেরারা হু সোজ আ পোর্ট্রেট অফ হিজ ফর্মার ওয়াইফ দ্য লাস্ট ডাচেস টু দ্য এনভয় হু হ্যাজ কাম টু নেগোশিয়েট হিজ নেক্সট ম্যারেজ। এই কবিতায় আমরা দেখব ডিউক অফ ফেরারা যে কিনা আবার একটা বিয়ে করতে চলেছে, এবং সেই বিয়ের পারপাসে যে দূত এসেছিল সেই দূতকে তার প্রাক্তন স্ত্রীর একটা ছবি তিনি দেখাচ্ছেন। থ্রু দ্য ডিউক স্পিচ ইট বিকামস ক্লিয়ার দ্যাট হি ইজ আ কন্ট্রোলিং অ্যান্ড পজেসিভ ফিগার। এবং সেই দূতের সাথে ডিউকের যে কথোপকথন, সেটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে ডিউক হচ্ছেন খুব ঈর্ষান্বিত একজন ব্যক্তি, যে পাওয়ার এবং স্টেটাস খুব ভালোবাসেন। এরপরে দেখো থিমস, এই কবিতার বিষয়বস্তুগুলো কি কি? না, পাওয়ার অ্যান্ড স্টেটাস, জেলাসি, ঈর্ষা। পাওয়ার অ্যান্ড স্টেটাস জানি, খুব গর্বিত তিনি তার বংশ নিয়ে, তার পদমর্যাদা নিয়ে। পজেশন অ্যান্ড কন্ট্রোল, কাউকে চালনা করা এবং দখল করা। আর্টিস্ট্রি, শিল্পিকতা, বিউটি, সৌন্দর্য, জেন্ডার রোলস, যে লিঙ্গ বিভেদ সেটা দেখতে পাবো। ডেথ অ্যান্ড মর্টালিটি, আয়রনি এখানে দেখতে পাবো আমরা। আয়রনি মানে ব্যঙ্গ বিদ্রুপ। আর হিউম্যান নেচার, মনুষ্য চরিত্র। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এই কবিতার মেন থিম। এরপরে দেখো লিটারারি ডিভাইসেস ইন দ্য লাস্ট ডাচেস। তাহলে লিটারারি ডিভাইসেস কি কি রয়েছে এই মাই লাস্ট ডাচেস কবিতায়? ড্রামাটিক মনোলগ, একটু আগে আমি তোমাদেরকে ড্রামাটিক মনোলগ বলেছিলাম। ড্রামাটিক মনোলগ হচ্ছে এক টাইপের কবিতা, যেই কবিতাগুলো ডায়লগ আকারে লেখা হয়, এবং এখানে যে বক্তা তিনি একমাত্র বলে যাবেন এবং একজন লিসনার থাকবে, সেই লিসনার সাইলেন্ট অবস্থায় থাকবে। তাহলে ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের পোয়েম যেটা ডায়লগ আকারে লেখা থাকবে, যেখানে একজন বক্তা থাকবে, শ্রোতা থাকবে, এবং বক্তা শুধু শ্রোতার উদ্দেশ্যে বলে যাবে এবং শ্রোতা সবসময় সাইলেন্ট থাকবে, চুপচাপ থাকবে। আইরনি, আইরনি হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপাত্মক কিছু জিনিস আমরা দেখব, যেটা আমরা ডিউকের কথাবার্তার মধ্যে এবং তার কাজের মধ্যে একটা আইরনি খুঁজে পাবো। সিম্বলিজম, প্রতীকী, কি কি প্রতীকী পাবো এখানে? পোর্ট্রেট অফ দ্য ডাচেস সার্ভস অ্যাজ আ সিম্বল অফ দ্য বিউটি অ্যান্ড আর্টিস্ট্রি, পজেশন অ্যান্ড কন্ট্রোল। তাহলে এই ডাচেসের যে পোর্ট্রেট বা চিত্র, সেটার মাধ্যমে আমরা সিম্বলিজম পাবো। অ্যালিউশন, অ্যালিউশন মানে হচ্ছে ইঙ্গিত। এই পোয়েমে আমরা দেখতে পাবো হিস্টোরিক্যাল ফিগারের অ্যালিউশন রয়েছে, যেমন নেপচুন, যে সমুদ্রের দেবতা, যে কিনা টেমিং দ্য সি হর্স, মানে ওই যে সমুদ্রের যে ঘোড়াগুলো নাগালগুলোকে টেনে ধরে বসে আনছে সেগুলোকে, সেইটার আমরা ইঙ্গিত পাবো। মেটাফোর রয়েছে, এছাড়া এনজামমেন্ট রয়েছে। এগুলো এক ধরনের লিটারারি ডিভাইস। এরপরে দেখো এই কবিতার যে মূল চরিত্রগুলো সেগুলো সম্পর্কে জেনে নেই, দিলে বুঝতে সুবিধা হবে তোমাদের। নাম্বার 1-এ দেখো ডিউক অফ ফেরারা, যে কিনা মূল চরিত্র। এই ডিউক অফ ফেরারার আসল নাম হচ্ছে আলফোনসো ডি এস্টেট, এবং ইনি হচ্ছেন কি না, এই যে ফেরারা এটা হচ্ছে ইটালির একটা সিটি স্টেট, এখানকার ডিউক। নাম্বার 2 দ্য ডাচেস, ডিউকের যে প্রাক্তন স্ত্রী,
তার নাম হচ্ছে লুক্রেজিয়া ডি কসিমো ডি মেডিসি এবং তিনি হচ্ছেন দ্য ডটার অফ, এটা ওএফ অফ হবে, দ্য ডটার অফ কসিমো ওয়ান ডি মেডিসি। তাহলে এই লুক্রেজিয়া ডি কসিমো ডি মেডিসি যে কিনা দ্য ডাচেস, ইনি হচ্ছেন এই কসিমো ওয়ান ডি মেডিসির কন্যা। এই কসিমো ডি ওয়ান ডি মেডিসি কে? এ হচ্ছে গ্র্যান্ড ডিউক অফ টাস্কানি অ্যান্ড এলিওনোরা ডি টোলেডো, এখানকার গ্র্যান্ড টাস্কানি এবং এলিওনোরা ডি টোলেডোর গ্র্যান্ড ডিউক। নাম্বার 3 তে আমরা পাবো সেই দূতকে, সেই এমিজারি, সেই দূতকে যে এসেছিল ডিউকের পরবর্তী বিয়ের কথা বলতে। তারপরে পাবো ফ্রা প্যান্ডলফ। ফ্রা প্যান্ডলফ হচ্ছে একজন এখানে ইমাজিনারি ক্যারেক্টার এবং ইনাকে আমরা প্রেজেন্ট অবস্থায় দেখতে পাবো না, ইনার নামের উল্লেখ দেখতে পাবো এবং ইনি হচ্ছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী যে কিনা সেই লাস্ট ডাচেসের ছবিটি এঁকেছিল। এবং শেষ চরিত্র পাবো ক্লজ অফ ইন্সবার্গ। এই ক্লজ অফ ইন্সবার্গ হচ্ছে একজন ফিকশনাল ক্যারেক্টার যিনি হচ্ছেন একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। ঠিক আছে, এই হলো সমস্ত ক্যারেক্টার। এরপরে আমরা মূল কবিতাটাতে চলে যাব। দেখো, মাই লাস্ট ডাচেস, আমার শেষ স্ত্রী। লাইন বাই লাইন বিশ্লেষণের আগে আমি তোমাদেরকে সামারি একটু বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে ডিউক অফ ফেরারা একজন খুবই স্বার্থপর, ঈর্ষান্বিত এবং খুবই ক্ষমতালোভী গর্বিত একজন ব্যক্তি। ইনি তার শেষ যে স্ত্রী ছিলেন ডাচেস, যার কথা এখানে বলা হয়েছে, তার অনেকগুলো স্বভাবের জন্য তাকে পছন্দ করতেন না। সে খুবই সহজ সরল ছিল, যাকে তাকে দেখে কথা বলতো, হাসতো। ডিউকের এই স্বভাবগুলো পছন্দ হতো না, তাই তিনি শেষে কি করেছিলেন? তাকে ডেথ সেন্টেন্স দিয়েছিলেন। কিন্তু এই কবিতায় কোথাও তাকে যে হত্যা করেছিলেন সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা নেই। তাই ডিউক সেই স্ত্রীকে হত্যা করার পরে পরবর্তীকালে আবার দ্বিতীয়বার বিয়ে করতে চলেছিলেন এবং সেই বিয়ের উদ্দেশ্যে একজন দূত এসেছিল। সেই দূতকে তিনি তার ওই প্রাক্তন স্ত্রীর একটা চিত্র দেখিয়ে তার উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন, সেটাই আমরা পড়ব। দেখো, মাই লাস্ট ডাচেস, আমার প্রাক্তন স্ত্রী বা শেষ স্ত্রী, written by Robert Browning 1812 to 1889. Ferrara, Duke of Ferrara. That's my last duchess painted on the wall. ওই যে আমার শেষ স্ত্রী বা প্রাক্তন স্ত্রী যার চিত্র দেওয়ালে আঁকা রয়েছে বা যে দেওয়ালে আঁকা রয়েছে, মানে ডিউক তার শেষ স্ত্রীর বা লাস্ট যে ডাচেস তার ছবিটা যেটা দেওয়ালে আঁকা অবস্থায় ঝোলানো রয়েছে সেইটাকে দেখিয়ে ওই যে এনভয় বা এমিজারি তাকে বললেন, ওই যে দেখো আমার শেষ স্ত্রী পেইন্টেড অন দ্য ওয়াল, লুকিং অ্যাজ ইফ শি ওয়্যার অ্যালাইভ। তাকে দেখে মনে হচ্ছে সে যেন জীবিত। দেখো, শি এর পরে এখানে ওয়্যার রয়েছে, তাই এটা বোঝা যাচ্ছে যে এটা নর্মাল নয়, এটা হচ্ছে কাল্পনিক, কল্পনা করেছে, যেটা কিনা বাস্তবে পসিবল নয়। আমরা জানি সেই ক্ষেত্রেই শি এর পরে ওয়্যার আসে, শি বা হি এর পরে। তো বলছে লুকিং অ্যাজ ইফ শি ওয়্যার অ্যালাইভ, তাকে দেখে মনে হচ্ছে, তার ছবিটা দেখে মনে হচ্ছে সে যেন একদম জ্যান্ত বা জীবিত এখনো, এতটাই প্রাণবন্ত তার ছবিটা। আই কল দ্যাট পিস আ ওন্ডার, আমি এই ছবিটাকে, দ্যাট পিস বলতে ওই ছবিটাকে বলা হয়েছে, এটাকে একটা আশ্চর্যের প্রতীক বলি। এটা এতটাই সুন্দর হয়েছে যে যেন এটাকে আশ্চর্য মনে হয়। নাও ফ্রা প্যান্ডলফস হ্যান্ড ওয়ার্কড বিজিলি আ ডে। ফ্রা প্যান্ডলফ বলেছিলাম একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং এখানে তার নামটা উল্লেখ করা হয়েছে। ফ্রা প্যান্ডলফ ছিলেন সেই সময়ের একজন বিখ্যাত চিত্রশিল্পী যে আঁকায় খুব পারদর্শী ছিল এবং সেই ফ্রা প্যান্ডলফকে দিয়ে ডিউক অফ ফেরারা তার লাস্ট ডাচেসের এই চিত্রটি অঙ্কন করেছিলেন। বলছে ফ্রা প্যান্ডলফ তার পুরো একদিন ধরে তার হাত কন্টিনিউ চালিয়ে এই ছবিটা এঁকেছিলেন, তাই বলেছে ওয়ার্ক বিজিলি আ ডে, সারা দিন ব্যস্ততার মধ্য দিয়ে এই ছবিটা তিনি কমপ্লিট করেছেন। কে? ফ্রা প্যান্ডলফ। এটা কে কাকে শোনাচ্ছে? ডিউক অফ ফেরারা শোনাচ্ছে সেই এনভয় বা সেই এমিজারিকে। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, এবং তাই সে ওখানে রয়েছে। মানে ফ্রা প্যান্ডলফ সারা দিন ধরে তার হাত চালিয়ে এত সুন্দরভাবে এই ছবিটা এঁকেছে, তাই এই ছবিটা আজ এখানটায় জায়গা পেয়েছে। Will it please you sit and look at her? আপনি কি দয়া করে একটু বসবেন এখানে এবং তার দিকে তাকাবেন? তার দিকে বলতে তিনি ওই দূতকে বলছেন, ডিউক ওই দূতকে বলছেন আপনি দয়া করে এখানে একটু বসুন এবং ভালোভাবে এই ছবিটার দিকে কি একটু তাকাবেন? I said Fra Pandolf by design, আমি বললাম যে ফ্রা প্যান্ডলফ এই ছবিটা এঁকেছেন। For never read strangers like you that pictured countenance, এবং এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে যেই সমস্ত গুণ রয়েছে সেগুলো কোনো স্ট্রেঞ্জার মানে কোনো বাইরের লোকের প্রতি যে প্রথমবার এই ছবিটাকে দেখছে, যে তাকে চেনে না জানে না, তাদের কাছে তার মুখের সেই যে গুণ বা সেই যে দীপ্তি, সেই যে আভা, সেটা চট করে কিন্তু তাদের কাছে ধরা দেবে না। তাই আপনি কি দয়া করে একটু সময় নিয়ে বসে তার দিকে দেখবেন? কোনো স্ট্রেঞ্জারের প্রতি এই ছবিটার যাবতীয় যে গুণাবলী সেটা চট করে প্রকাশ পাবে না কিন্তু। দ্য ডেপথ অ্যান্ড দ্য প্যাশন, সেই গভীরতা এবং সেই আবেগ অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স,
তার ওই একান্তই যে দীপ্তিময়তা সেগুলো চট করে, মানে ওই ছবিটার মধ্যে থাকা ওই যে প্রাক্তন স্ত্রীর মুখে গভীরতা, সেই আবেগ অ্যান্ড ইটস আর্নেস্ট গ্ল্যান্স মানে দীপ্তিময়তা বা উজ্জ্বলতা, অ্যান্ড আর্নেস্ট আন্তরিক, তাহলে কোনো স্ট্রেঞ্জারের প্রতি সেই গভীরতা, আবেগ এবং আর্নেস্ট গ্ল্যান্স চট করে ধরা দেবে না। বাট টু মাই সেলফ দে টার্ন, কিন্তু আমার কাছে সেগুলো ধরা দেবে। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। এবং এই যে ছবিটার ওপরে সবসময় একটা পর্দা ফেলা থাকতো, যেটা কিনা সেই ডিউক অফ ফেরারা ছাড়া আর কারো তোলার বা সরানোর অধিকার থাকতো না, এবং সেটা প্রথমবার আমি আপনার জন্য সরাচ্ছি। এটা ডিউক অফ ফেরারা সেই দূতকে বলছে যে আমার ছাড়া কারোরই সাহস বা অধিকার নেই এই কার্টেইনটা, মাই লাস্ট ডাচেসের ওপরে যে কার্টেইনটা সেটা সরানোর, তাই আমি সেটা সরিয়ে আপনাকে দেখাচ্ছি। কারণ তার যেই মুখের সেই দীপ্তিময়তা, আবেগ, গভীরতা, এগুলো শুধু যেগুলো আমার কাছেই ধরা দেয় সেগুলো কোনো স্ট্রেঞ্জারের কাছে ধরা দেবে না। তাই আপনি কি দয়া করে বসবেন? কারণ বাইরের কোনো ব্যক্তির জন্য তার এই দীপ্তিময়তা, গভীরতা, আবেগ ধরা দেবে না, শুধুমাত্র আমার জন্য যেগুলি ধরা দিত। তাই আমি আপনার জন্য সেই চিত্রের ওপরে যে কার্টেইন ফেলা রয়েছে সেটা আপনার জন্য টেনে দেখাতে পারি। আজ তাহলে এতদূর পর্যন্তই। পরবর্তী পার্টে পরবর্তী অংশটা আলোচনা করব। সবার ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের অংশটা নিয়ে পরের ভিডিওতে।